ফারাজ খান তার বেয়াদব বউকে কাঁধ থেকে নামিয়ে ধপাস করে বিছানায় ফেলে দিল। শার্টের বোতামে আঙুল ঘোরাতে ঘোরাতে যতটা ঝুঁকা যায় ঠিক ততটাই ঝুঁকল ওর মুখের কাছে। কণ্ঠে খাত নামিয়ে ফিস ফিস করে বলল, খাটের নিচে বসে বসে তো ভালোই সাহস আসছিল মুখে। ডিভোর্স চাই? এখন আমার চোখে চোখ রেখে বলো, দেখি তোমার সাহসের নমুনা। তিতলির ভয় করছে। এত কাছ থেকে ফারাজকে দেখে কাঁপছে সর্বাঙ্গ, ঠোঁট দুটো অনবরত কাঁপছে। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র। ফারাজের শরীরের তীব্র পুরুষালী সুবাস আর ভারী রাজকীয় উপস্থিতি নিমেষেই অবশ করে দিল তার চারপাশ। এই মুহূর্তে মস্তিষ্ক জুড়ে কয়েকশো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার তো অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, সে তো স্বামীকে দেখেনি। আর যদি কোনোভাবেই ভাল্লুকের সাথেই তার বিয়ে হয়ে থাকে, তাহলে কেউ তাকে বলেনি কেন? ভাল্লুক তাকে নিজ মুখে বলছে বিয়ে করবে, তাহলে কি তার সাথে বিয়ে হওয়ার কথা বলেছে? তুল তুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। তার ফারাজ এখন থেকে শুধুই তার। ভেবেই সপ্তদশীর মনে মনে খুশিতে লাফিয়ে লাফিয়ে নাচতে ইচ্ছে করে। ডিজে ভাল্লুক থুম থুম, ডিজে ফারাজ লা 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 লা, ডিজে ভাল্লুক স্যার থুম থুম থুম। গানটা সে নিজেই বানিয়েছে। বেয়াদব বউকে কিছু না বলে গভীর ভাবনায় মত্ত দেখে ফারাজ বাঁকা হাসল। সহসা তিতলির মোলায়েম দুই হাত বিছানার দুপাশে চেপে ধরে যুবক কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, এখনো মনে হচ্ছে তোমার স্বামী অন্য কেউ? নিজের স্বামী চেনো না বেয়াদব? চোখ কোথায় থাকে তোমার? তিতলিকে কেঁপে উঠতে দেখে ফারাজ স্রেপ রাগ দেখিয়ে বলল, নাকি এখন আমি ছাড়া অন্য কেউ আছে যে তোমার চোখে পড়ি না আমি? তিতলি ভয়ে কাঁপছে, কথা বলার জন্য ভাষা খুঁজে পাচ্ছে না। গলায় বুঝি সব শব্দরা আটকে গেল। এত কাছ থেকে ফারাজকে কল্পনা করেনি, একদমই করেনি। চোখ তুলে ওই ধারালো নেত্রদয় অবধি পৌঁছাতেই তার দৃষ্টিযুগল বিফল হলো। তাও কাপা গলায় মুখ ফসকে যা পারল বলল, আমি আমি বিশ্বাস করি না আপনাকে। আমার স্বামীকে ডাকুন, বা বাসর করতে হবে তো আমাদের। ফারাজ ভ্রু কুচকালো কৌতুকে। কাগজে কলমে গোটা সমাজকে জানিয়ে বিয়ে করার পর বেয়াদব বউ বলছে তার স্বামী হিসাবে বিশ্বাস করে না তাকে। এইসব শুনলে কি মেজাজ ঠিক থাকে? এখন তার মেজাজও ঠিক নেই। এখন দুগালে 3-4টে থাপ্পড় বসাতে পারলেই মনটা শান্ত হতো, কিন্তু সেটা করা যাবে না। মুখের কথা যেহেতু বিশ্বাস করে না, অন্য কিছু করে দেখাতে হবে। ফারাজ আচানক তিতলির শাড়ির আঁচলে হাত বাড়াতে গেলেই তিতলি আটকে ছিটকে দূরে সরে যায়। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তার চিবুক গিয়ে গলদেশে ঠেকল। কণ্ঠে ভয় লজ্জা সব একত্র হলো। শাড়ি টানছেন কেন? সহসা ধারালো দাঁতের রুষ্ট স্পর্শে গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতঃপর হিসিয়ে আওড়ালো, একটু আগে তুমি বললে না বাসর করবে? তোমার তো অনেক শখ বাসর করার, তাই না? তাই আমিও ভাবলাম বাসর করলে মন্দ হয় না। আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? তিতলি যতই ফারাজ ফারাজ করুক, দাদুর মুখে ওসব শোনার পর থেকে বাসর সম্পর্কে ভয় কাজ করছে। এখন তাকে কে বাঁচাবে? সে তো ভাল্লুকের খাঁচায় বন্দি। না না না, আমি আমি চিল্লাবো। ফারাজ ভ্রু নাচিয়ে শুধালো, তো আমি কি তোমাকে নিষেধ করেছি? সবাইকে ডাকো, তারপরে বলো তোমার স্বামী তোমার শাড়ি ধরে টানতেছে। এতে লজ্জা কার হবে, আমার নাকি তোমার? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, আপনার লজ্জা হবে। ফারাজ সে কথা আদৌ শুনল কিনা কে জানে। বেয়াদব বউকে সত্যি সত্যি বাসর দেখানোর জন্য সামান্য ঝুঁকে এলো। ঠোঁটের কোণে বাঁক এনে আচানক ঠান্ডা নিরেট হাতখানা তিতলির কোমর ছুলো। তখনই শিউরে উঠল তিতলির সমস্ত কাপা দেহ। বক্ষস্পন্দন আকাশ ছুলো অমনি। অনুভূতিরা মেঘ ছিদ্র করে পালালো তখন। অশান্ত মন স্থির অবিচল হলো। ফারাজের হাত থেমে নেই। ডান হাতের মধ্যমা ও তর্জনী 2 আঙুল স্লাইড করে থেমে যাচ্ছে কোমরের ভাঁজে। 2 আঙুল স্লাইড করে নেমে যাচ্ছে কোমরের ভাঁজে। তিতলির চোখ বুজে আসতে চায়, চোখ খুলে রাখতে পারে না। সুরসুর করছে পুরো শরীর। তিতলি গাল বেঁকে পৌঁছায় কানের কাছে। আপনার হাত হাত নামান, মরে। ফারাজ পথিমধ্যেই কথা কেড়ে নিয়ে বলল, কেন?
বাসর করার শখ মিটে গেছে? আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না। সামান্য চোখে আসাতেই এই অবস্থা হলে গোটা আমাকে সামলাবে কিভাবে? বলে ফারাজ কোমর থেকে হাত সরালো। তখনই শব্দদোষী হাঁপ ছেড়ে বাঁচল যেন। তৎক্ষণাৎ বুক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ল। ফারাজের খোঁচা মারা কথা গায়ে মাখল না। অভিমানে মেয়েটার কণ্ঠ আষ্টে পিষ্টে জড়িয়ে এলো। আপনি তো আমাকে দেখতে পারেন না, তাহলে বিয়ে কেন করেছেন? কি করব? আমার শ্বশুর তার বেয়াদব মেয়েকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছে। আমিও মায়া দেখি আর না করিনি, বেয়াদব দেখে মায়া হলো। বেয়াদব মেয়েদের প্রতি আমার আবার কৌতূহল বেশি। নিরুৎসাহিত উত্তরে তিতলি আশ্চর্য বনে গেল। সে বোঝে না লোকটা কি চায়। অবুঝ ভঙ্গিতে বলল, আপনি আমাকে ভালোবাসেন আমি জানি। প্রশ্ন করে তিতলি খুব করে চাইলেও যেন ফারাজ বলবে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। হয়নি। তাকে আহত করতে বাঁকা উত্তর এলো, তোমার মতো বেয়াদব মেয়েকে শাস্তি দেওয়া যায়, ভালোবাসা যায় না। তিতলির খুব কান্না পেল, নাক ফুলে উঠল। তাও কেঁদে দেবে অমন ভাব নিয়ে বলল, শাস্তি দেন, আমি আমার শ্বশুরাপুর কাছে নালিশ করব। আপনার খারাপ ছেলে আমাকে ভালোবাসে না, শুধু থমকায়। ফারাজ তির্যক হাসল। বেয়াদব বউ বুদ্ধিমতী হতে পারে, কিন্তু তার কাছে সে বুদ্ধি নিতান্তই বোকামি ছাড়া কিছু না। তিতলির কথা ফিরিয়ে দিল, আমিও তোমার আব্বুকে বলবো আপনার মেয়ে আমার সাথে বেয়াদবি করে, নিয়ে যান ওকে। বলা লাগবো না, আমি কালকেই চলে যাব, থাকবো না আপনার সাথে। তিতলির কথার মাঝে হঠাৎ কারেন্ট চলে গেল। তিতলি অন্ধকারে খুব ভয় পায়। রাতে ঘুমালেও সারা রাত লাইট অন করে রাখে, আর এখন সহসা কারেন্ট চলে যায়, পুরো রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। ভয়ে তটস্থ বোকা মানবী সব ভুলে সামনের যুবককে জড়িয়ে ধরল। নিজে নিজেই বলল, না না, ছাড়বেন না। হ্যাঁ আমি অন্ধকারে ভয় পাই, আমাকে ধরে রাখুন, নয়তো চিল্লাবো আমি। বুক কাঁপছে বুক যুবকের। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। বিড়বিড় করে আওড়ালো, কারেন্ট যাওয়ার আর সময় পেল না, বেয়াদব বউকে এখনই কয়েকটা কড়া কথা শোনাতে মন চাইছে। ফারাজের বিড়বিড় শেষ হতে না হতেই চমকের মতোই কারেন্ট এসে পুরো রুম আলোকিত করে দিল মুহূর্তেই। কিন্তু তিতলি একইভাবে ধরে রাখলো। ফারাজ নিজে থেকে ছাড়াতে চেয়ে ধমকের সুরে বলল, কারেন্ট চলে এসেছে, ছাড়ো আমায়। শব্দদোষী নিজের মধ্যে নেই, খেই হারিয়েছে অনুভূতিতে। তৎক্ষণাৎ জিভ ফসকে বেরিয়ে এলো, না ছাড়লে হয় না? এই কথা শুনলে ওয়াশরুমে গিয়ে রেখে আসবো, তখন অন্ধকারে চিল্লালেও আমি যাব না আনতে। তিতলি বুঝতে পেরে লাজুক ভঙ্গিতে পল্লব ছাপটে চুল গুজল কানে। সে এতক্ষণ ভাল্লুকের বুকে মুখ গুজে পড়েছিল। ভাবতেই কিশোরী মনের অদ্ভুত শিহরণ জাগল। কিন্তু হেরে যাওয়ার পাত্রী তো সে নয়। তাকে কথা শুনিয়েছ, সে কি ছেড়ে দেবে? ছাড়ছি ছাড়ছি, আপনি শুনুন, আপনার ভবিষ্যৎ কারেন্ট চলে যাওয়ার মতোই অন্ধকার হয়ে যাবে, 200 বার বদদোয়া। কার ভবিষ্যৎ অন্ধকার হবে সেটা সময় এলেই দেখতে পাবে। এখন এত বকবক না করে ঘুমাও তো। আমি কোথায় ঘুমাবো? খাটের নিচে ঘুমাও, তোমার জায়গা তো খাটের নিচে। তিতলি ঘাবড়ে গিয়ে বলল, আমি খাটের নিচে কিভাবে ঘুমাবো? যেভাবে লুকিয়েছিলে সেভাবে। আমি পারবো না। ফারাজ কিছু না বলে তিতলিকে একটা কাঁথা আর একটা বালিশ দিয়ে বলল, নিচে ঘুমাও। পেতনির মতো বড় বড় নখ দিয়ে আমার পাশে ঘুমানোর চিন্তা, হ্যাঁ বাদ দাও। তিতলির কিশোরী মনে রাগের সঞ্চার ঘটল। রাগে ফুসতে ফুসতে ছো মেরে সেগুলো নিয়ে টাইলসে বিছালো। তারপর অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল, লাইট অফ করবেন না। ফারাজ উত্তর দেয় না। বেয়াদব বউটাকে শাস্তি দিতে বিয়ে করেছে, প্রেম ভালোবাসা করতে নয়। তাকে জ্বালানোর শাস্তি 1-2 করে সুদে আসলে উসুল করে নেবে। রাতের আধার কেটে অবশেষে সকাল হলো। দেওয়াল ঘড়িতে সকাল 8টা। তিতলি রাতে যে রাগে জেদে ইচ্ছে করে খাটের তলায় ঢুকে গেছে। প্রথমে ঘুম না আসলেও ফজরের দিকে চোখ লেগে এসেছে। নিজের রুম ছাড়া অন্য রুমে ঘুমাতে অভ্যস্ত নয়। তার উপরে নিচে। তিতলি সহসা চোখ খুলতেই সে আবিষ্কার করে সে বিছানায়। শব্দদোষী চমকালো, থমকালো, ভরকালো। তাকে বিছানায় কে আনলো? ফারাজের কথা মনে হতেই মুখ ভেঙচি কাটল। ভাল্লুক আনলো না তো? নাকি সে স্বপ্ন দেখছে? ভাবনার মাঝে বাইরে থেকে দরজায় টোকা দিল কেউ।
বিছানায় ফারাজকে দেখলও না। তিতলি নিচে নামলো। পরনে শাড়িটার অবস্থা খুলে যাবে এমন বেগতিক অবস্থা। তাকে কি ওই লোক এমন অবস্থায় দেখে ভাবতেই লাল নীল গোলাপি হয়ে উঠল চেহারা। তার গম্ভীর ফারাজ একান্তই তার স্বামী হয়ে গেছে ভাবতেই শিহরিত হয়ে উঠছে দেহ লজ্জায়। রাতের কথা ভেবে ইচ্ছে করে খাটের নিচে ঢুকে যেতে, কিন্তু বাসার লোক তো তাকে বোঝে না। তাকে বোঝা পর্যন্ত ভাল্লুকের জীবনে শান্তি আসতে দেবে না। দরজায় আবার টোকা পড়তেই তিতলি ভাবনা থেকে বেরিয়ে এলো। মাথায় ঘোমটা দিয়ে নতুন বউয়ের মানে ফারাজের বউ হওয়ার ভান ধরল। সবার সামনে যেতে লজ্জা লাগছে খুব। তিতলি এগিয়ে দরজার ছিটকানিটা খুলে দিল। চোখের সামনে দেখা মিলল রাতের সেই গ্লাসে দুধ দিয়ে বাসর ঘর সম্পর্কে ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে দেওয়া মহিলাটা। হাসি মাখা মুখে বললেন, ঘুম কেমন হয়েছে মা? তিতলি ছোট্ট করে উত্তর দিল, ভালো শাশুড়ি আম্মু। ভদ্রমহিলার কপালে ভাঁজ পড়ল। পরপরই বললেন, আমি তোমার ছোট চাচি শাশুড়ি। ফারাজ চাচিমণি বলে ডাকে, তুমিও ডেকো কেমন? জি চাচিমণি। ফারাজ কই, এখনো ঘুমোচ্ছে নাকি? ভাল্লু। তিতলি নিজের মুখ বন্ধ করতে চাইল দুহাতে। ফের বলল, না না, উনি তো রুমে নেই। আলভির মা রাহেনা বেগম মুচকি হেসে বললেন, বাইরে যায়নি, মনে হয় ওয়াশরুমে গেছে। আচ্ছা তাড়াতাড়ি গোসল করে নাও। তিতলি অবাক হওয়ার মতন বলল, এত সকালে? মেয়ে তো দেখি কিছুই জানে না। আচ্ছা গোসল করে নিও, তাড়াতাড়ি রেডি হতে হবে, তোমায় নিচে আত্মীয় স্বজনরা দেখতে আসবে। বলেই মহিলাটা চলে গেলেন। তিতলি দরজা লাগিয়ে ঘুরতে গেল। তখনই সামনে এসে দাঁড়ালো ফারাজ খান। নাকটা মুহূর্তে ঠুকে গেল যুবকের ভেজা লোমযুক্ত বুকে। তিতলি পিছিয়ে এলো খানিক, চোখ ঝাপটে ধাতস্থ হলো। সামনের মানুষটাকে দেখে পিছনে ফিরল তখনই। ফারাজ ভ্রু কুঁচকে তাকায়। বেয়াদব মেয়ের আবার কি হলো? সে হাত ধরতে নিলে তিতলি পেছন থেকে কাঁপা গলায় বলে, আপনি কিছু পড়ুন, নির্লজ্জ বেহায়া লোক, একদম খালি গায়ে আমার সামনে আসবেন না। ফারাজ কপাল কুঁচকে রাখলো আগের মতোই। আমার রুম, আমি যেভাবে ইচ্ছে আসবো, তোমার কি? তোমার জন্য আমার নিয়ম বদলাবে না? বদলাতে হবে। কেন? শব্দ কম, কণ্ঠ নিরেট। আমার লজ্জা লাগছে। লাগুক। বলেই ফারাজ তিতলির কোনোই শক্ত করে ধরে টেনে এনে সোফায় বসালো। হাতে নীল কাটার মেশিন। আজকে বেয়াদব বউয়ের নখগুলো গোড়া থেকে কেটে দেবে। হাত ধরে নখের সামনে ধরতেই তিতলি নীল দেখে হাত ছাড়ানোর জন্য চেষ্টা করলো। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই। চুপচাপ বসে থাকো, না হলে বিষয়টা শুধু নখ কাটাতে শেষ হবে না, চুলও কেটে দেব। তিতলি ফুপিয়ে কেঁদে উঠল। তার শখের নখ। আমার নখ কাটবো না, প্লিজ কাটবেন না। ফারাজ শক্ত মেজাজে হিসিয়ে বলল, ভূতের নখ কাটতেছি, দেখতে বিচ্ছিরি লাগছে। আমার শখের নখ, প্লিজ দয়া করে নখ কাটবেন না। ফারাজ শুনল না সেই কথা। তিতলির সুন্দর সুন্দর নখগুলো একে একে কেটে দিচ্ছে। বোকা মেয়েটার দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। কত শখের নখ চোখের সামনেই নাই হয়ে যাচ্ছে। 2-3 বার আহারে আহারে বিড়বিড় করলো। নখ বাম হাতেরগুলো বড় ছিল, ডান হাতের নখ ছোট, তাই ফারাজ বাম হাতের সব নখ কেটে দিল। তাকে চিমটি কাটার শাস্তি। আপনি খুব খারাপ লোক বলে নাক টেনে বলল তিতলি। ফারাজের সোজা সাপটা উত্তর এলো, বুঝতে পেরেছ? ভাল্লুক কোথাকার, থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো বেয়াদব। তিতলি কথা ঘুরিয়ে বলল, আপনি আমাকে বিছানায় তুলেছেন আমি জানি। এত সুন্দরী কিউট বউকে নিচে রেখে একা একা ঘুমাতে পারেন না বুঝি? ফারাজ ভ্রু কুঁচকে বিদ্রুপ করে বলল, ঘুমোলে ব্যাঙের মতো লাফায় এমন মেয়ের সাথে আমি এক বিছানায় থাকবো, এটা ভাবলে কি করে? তাহলে আমাকে উপরে তুলেছেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। স্বামী বলে একটা দায়িত্ব আছে না, বউকে খাটের নিচে ঘুমাতে থাকতে দেখে দয়া করে উপরে তুলে দিলাম। এবার এখান থেকে যাও তো। তিতলির হঠাৎ টেবিলে গ্লাসের দুধগুলোর দিকে চোখ গেল। রাতে ছোট চাচি শাশুড়ি দিয়ে গেছে, রাতে ভুলে গিয়ে দিতে পারেনি। তো কি হয়েছে, এখন বাসে দুধ খাওয়াবে? তিতলির চঞ্চল পায়ে উঠে এলো, মিথ্যা বলল, নিন আপনার দুধ, এগুলো খান, এখন ছোট চাচি শাশুড়ি দিয়ে গেছে। রাত থেকে দেখলাম টেবিলে গ্লাস ভর্তি দুধ,
ওয়াশরুমে যাওয়ার সময়ও দেখেছি। তাহলে এখন আবার কখন দুধ দিয়ে গেল? মিথ্যা বলছো কেন? এখন এখানে দিয়ে এসে দিয়ে গেছে, দেখলেন না আমি দরজা লাগিয়েছি। ফারাজ ভাবে সে তো দরজা থেকে নিজেই বেয়াদব বউকে টেনে এনে বসালো। চোখ ছোট করে তাকাতেই তিতলি আবারও বলল, আপনাকে দিতে বলেছে, আমারও স্ত্রী বলে একটা দায়িত্ব আছে না, নিন খান। ফারাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে, সহসা ঠোঁটের কোণে বাঁকা হেসে তিতলির বাড়িয়ে রাখা গ্লাসটা হাতে নিল। তিতলির ঠোঁট প্রসারিত করে হাসল, কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকল না। তৎক্ষণাৎ ফারাজ গ্লাসটা তিতলির মুখের সামনে জোর করে ধরল। আমারও স্বামী বলে একটা দায়িত্ব আছে না, নিজের ভাগেরটা আগে স্ত্রীকে খাওয়ানোর। চুপচাপ খাও। আরে 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 কি করছেন? খাবো না, আমি খাই না। কেন? খুব তো আমাকে খাওয়ানোর জন্য জোর করছিলে, এখন খাবে না কেন? খেতে হবে, দেখি মুখ খোলো। আমার গোসল করতে হবে, চাচি শাশুড়ি বলে গেছেন, ছাড়ুন। আগে খা, তারপর গোসল। তিতলি ভয় পেয়ে গেল, নিজের পায়ে নিজে কুড়ুল মারল। এই লোক তো সহজে তাকে ছাড়বে না। উপায়ন্তর না পেয়ে তিতলি ফারাজের হাতে দাঁত বসিয়ে দিল। বেয়াদব, তোমাকে আমি দুধ খেতে বলেছি, আমাকে না। নখের মতো দাঁত কেটে দিতে হবে মনে হচ্ছে। তিতলি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফারাজ কামড় বসানোর জায়গায় নজর বুলিয়ে দ্রুত নেভি ব্লু রঙা একটি শার্ট গায়ে জড়ালো। এই বেয়াদব বউকে তো সে দেখেই ছাড়বে, শুধু সামনে পাক, পালিয়ে আর কই যাবে? ঘুরে ফিরে তো সেই তার ঠিকানাতেই আসতে হবে, তখন সুদ তুলবে এর। সকাল 10টা প্রায়। ড্রয়িং রুমে বড়রা কেউ কেউ কাজ করছে, আবার কেউ সোফায় বসে আছে। তিতলিকে সাজিয়ে নিয়ে এসেছে ঝিলিক আর রূপসা মিলে। হালকা মেরুন রঙা কারুকাজ করা একটা জামদানি শাড়ি পরিয়ে গলায়, হাতে, কানে প্রয়োজনীয় কিছু স্বর্ণের জুয়েলারি সহ, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল দিয়ে সাজিয়ে দিয়েছে। এতেই মেয়েটাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তিতলির সামনেও পাশে বসেছেন বড়রা। ফারাজের খালা, চাচি, ফুপুরা বসে আছেন। নাচিমা ঠোঁট পেঁকিয়ে বললেন, বউর তো এখনো নাক পোড়ায় নাই দেখি, মেয়ে বিয়ে দিতে পারে, মেয়ের নাক পোড়াইতে হয় ওইটাও জানে না। তিতলি বসে বসে এসব শুনছে। কি খারাপ মহিলা, মন চাইল খোপটা নামিয়ে দেখতে। অয়নের মা রুমানা বেগম বললেন, নাক পোড়ায় নাই তো কি হয়েছে, পোড়ায় নেওয়া যাবে। এর মাঝে ছকিনা খাতুন নাতবউকে নিচে এনেছে। শুনে রুম থেকে দৌড়ে এসেছেন নাতবউর সাথে নাস্তা করবেন বলে। এখনও নাস্তা না করে বসে আছেন। এসেই বললেন, কি গো নাতবউ, বাসরাইতে নাকি আদর সোহাগ করেছেনি? নাতিরে সামলাতে পারছো নি? তিতলি লজ্জায় মুখ নুইয়ে নিল। এত লজ্জা করছে কেন? তার তো লজ্জায় তুষার ভাইয়ের সাথেও ঠিক মতো কথা বলতে পারছে না। ছকিনা খাতুন হেসে বললেন, থাক, লজ্জা পাইতে হইব না। আয়ো, বিয়ার হরের দিন বহুত লজ্জা পাইছিলাম। ফারিন বেগম পুত্রবধূ ও শাশুড়ির জন্য নাস্তা দিয়ে এলেন। সবাই নাস্তা করে ফেলেছে, শুধু পুত্রবধূ আর শাশুড়ি বাকি। ছকিনা খাতুন বললেন, আমার নাতি ফারাজ কই, তারে ডাক দাও। ফারাজ কোথায় বেরিয়ে গেছে, ডাকলেও বলল জরুরি কাজ। বিয়ের পর দিনও এত জরুরি কাজ কোথায় থাকে? ফারিন বেগম ছেলেদের কর্মকাণ্ড দেখে বাঁচেন না। যাই হোক, বিয়ে করেছে এটাই অনেক। ফারিন বেগম বললেন, বাইরে গেছে আম্মা। তিতলি মুখ ভেঙচি কাটলেও ঘোমটার আড়ালে। বাইরে গেছে? গোল্লায় যাক, ভাল্লুক কোথাকার। তিতলি খাচ্ছে না দেখে ফারিন বেগম আদর মাখা গলায় বললেন, খাও মা, লজ্জা পাওয়ার কারণ নেই, এটা তোমার বাবার বাড়ি, যখন যা ইচ্ছে হয় আমাকে বা তোমার শ্বশুর আব্বুকে বলবে। তিতলি উপর নিচ মাথা নাড়ালো। তার আব্বু আম্মুর কথা মনে পড়ছে, চোখ ভিজে উঠল। ফারিন বেগম আরও কিছু কথা বলে কিচেনের দিকে গেলেন। ঝিলিক বাইরে বাগানে এসেছে, মূলত তুষার তাকে ডেকেছে। কেন ডেকেছে মেয়েটা শুধু সেটা ভাবছে। তার সাথে কি ওনার? লজ্জায় সামনে যেতে পারে না ওই ঘটনার পর থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ থেকে একটা অপরিচিতা ফুল ছিঁড়বে, তখনই শুনতে পেল পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের ফুল ছেঁড়া হচ্ছে। ঝিলিক চমকে উঠল, পিছনে ফিরল না। কই, না না তো। তুষার কপাল কুঁচকে রাখলো কিছুক্ষণ, পরক্ষণেই বলল, আমার দিকে ফিরে কথা বলুন। কি কথা বলবো? আমি যা বলবো তার উত্তর দেবেন, তাতেই হবে। ঝিলিক শক্ত হয়ে আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল।
কোনো রকম বলল, বলেন বলেন, আমি শুনছি। সহসা পিছন থেকে ভেসে এলো দুষ্টু কণ্ঠ, আরে এখানে প্রেম প্রেম কিছু চলছে নাকি? দুঃখের কথা, জীবনে একটা প্রেম করতে পারলাম না। অয়নের কণ্ঠ শুনে তুষার পিছনে ফিরে তাকায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। তুষার একেবারে ঝিলিকের দিকে তাকিয়ে বাঁকা হাসল। অয়নকে সোজা বলল, চলছে তো, তোর ফুফাতো বোনকে বউ বানাবো ঠিক করেছি, প্রেমের টাইম নষ্ট করব না। ঝিলিক লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে, কানের পিঠে চুল গুজল লাজুক ভঙ্গিতে। মনে মনে ভাবল, কি বেহায়া লোক, সে তো তুষার ভাইকে খুব ভদ্র ভেবেছিল। মোটেও তা নয়, ভীষণ অভদ্র উনি। তুষার অয়নকে কথাটা বলে আচমকা ঝিলিকের দিকে সামান্য ঝুঁকে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে এক বাক্যে বলল, কে মিস, বউ হবেন আমার? এই নিরামিষ পুরুষটার আমিষ বউ? সহসা ঝিলিকের বুকের ভিতরে ধুকপুক করে উঠল। এমন কথা সে মোটেও আশা করেনি। বিড়বিড় করে, অসভ্য লোক বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অয়ন তুষারের মুখের দিকে তাকিয়ে বলল, ওর তো বিয়ে দিয়ে দেবে, সময় থাকতে তুই পাত্র হয়ে চলে আয়, না হলে পরে হারাবি। অয়নের বুকের ভেতরে ধক করে উঠল। সে একজনকে হারিয়েছে, তাই বোঝে হারানোর যন্ত্রণা। তুষার অয়নের কাঁধে ভর দিয়ে গম্ভীর হয়ে বলল, তোর ফুপিকে বলিস অয়ন, পরের বার মেয়ের জন্য ছেলে দেখলে যেন আমার কাছেই আসে। তার মেয়েকে আমার পছন্দ হয়েছে, ঠকবে না। বিকেল 4:30। এখন বৌভাতের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন চলছে খানবাড়িতে। শেখবাড়ির মানুষজন এসেছে প্রায় 3 ঘন্টা। ইতিমধ্যেই সকল মানুষদের সব রকম মেহমানদারি করা শেষ। তিতলি মা বাবা সবাইকে দেখে অনেক খুশি, বাবার পাশ থেকে উঠছেই না। ফারাজ শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে উপরে গিয়েছে। শ্বশুর থাকায় তিতলিকে ডাকতে পারছে না, তাই অয়নকে পাঠিয়েছে তিতলিকে গিয়ে বলতে, তোর ভাবিকে গিয়ে বল এক্ষুনি যেন রুমে আসে। কিন্তু তিতলি জেদ ধরে গেল না। মা বাবা সবাইকে পেয়ে ফারাজকে পাত্তা দিচ্ছে না। বেয়াদব বউ কথা শুনছে না দেখে ফারাজের মেজাজ খিটখিটে হয়ে আছে। সকাল থেকে একবারও হাতের কাছে পাচ্ছে না, শুধু পালিয়ে বেড়াচ্ছে। কত পালাবে সেও দেখবে। রাতে যখন রুমে আসবে তখন সব সুদে আসলে উসুল করবে ভেবে শক্ত মেজাজে ফারাজ আবার রুম থেকে বেরিয়ে এলো। বেয়াদব বউকে কয়টা কড়া কথা না শোনালেই নয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুই পরিবার ড্রয়িং রুমে খোশ গল্পে মেতে উঠেছেন। তিতলি বাবার পাশে বসে আছে। তৌসিফ শেখ মেয়ের মাথায় পরম স্নেহে হাত রেখে কোমল স্বরে জিজ্ঞাসা করলেন, শ্বশুরবাড়ি কেমন আম্মু? তিতলি মুচকি হেসে উত্তর দেয়, অনেক ভালো আব্বু। তৌসিফ শেখ খুশি হলেন মেয়েকে খুশি দেখে, মেয়ের খুশিতেই তিনি খুশি। আফজাল খান পাশ থেকে বললেন, ভালো না হয়ে উপায় আছে বেয়াই, আপনার মেয়ে তো এখন আমারও মেয়ে, আমার মেয়ে কি বাবার কাছে ভালো না থেকে পারে? তৌসিফ শেখ ভাবলেন, মেয়েকে ভালো ঘরেই বিয়ে দিতে পেরেছেন, একমাত্র মেয়ে, সব সময় চাইতেন এমন এক পরিবারে বিয়ে দেবেন, মেয়ের কোনো কষ্ট থাকবে না, যেখানে নিজের কাছে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কিন্তু তিনি চান মেয়েকে আজকে সাথে করে নিয়ে যেতে। তাই তৌসিফ বললেন, বেয়াই, মেয়েকে এক রাতের জন্য নিয়ে যাব ভাবছি, আপনাদের কোনো আপত্তি নেই তো? সিঁড়ি দিয়ে নেমে আসতেই কথাটা কানে এলো ফারাজের। চিবুক শক্ত তক্ষণি, কিন্তু মুখ দেখে সে রেগে আছে কি বোঝা যায় না। তিতলির দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই চোকাচোকি হলো দুজনের। তিতলি চোখ নামিয়ে নিল। ভাবখানা এমন, সে ফারাজকে দেখেনি। এমনিতেই রেগে আছে, এবার ফারাজের রাগ আকাশ সম হলো। সোজা এসে শ্বশুরের পাশে বসলো। তিতলি কেঁপে উঠল ফারাজের উপস্থিতিতে। আফজাল খান ছেলেকে বসতে দেখে কিছুক্ষণ চুপ থাকলেন। ছেলে শক্ত মুখ দেখে বুঝে গেলেন কিছু, কিন্তু তাও বেয়াইকে বললেন, কোনো আপত্তি নেই বেয়াই, আপনার মেয়ে আপনি যখন ইচ্ছে নিয়ে যেতে পারবেন। তৌসিফ শেখ খুশি হয়ে বললেন, তাহলে তো কোনো কথাই নেই। পাশ ফিরে ফারাজের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে বললেন, জামাই, তোমার কোনো আপত্তি নেই তো তিতলিকে নিয়ে যাওয়াতে? ফারাজ খানের খুব আপত্তি। বিয়ে করার আগে তো ভেবেছে শাস্তি হিসাবে কখনো বাবার বাড়ি যেতেই দেবে না, কিন্তু শ্বশুরকে ভদ্রতা দেখিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আমারও কোনো আপত্তি নেই, নিয়ে যেতে পারেন। তিতলি এই কথা শুনে মনে মনে বলল, আপত্তি থাকবে না তো আমি চলে গেলে তো আরও খুশি হোক, খুশি।
ফারাজ শ্বশুরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। কোন দিকে গেল তিতলি দেখলই না। সবাই রাজি তিতলিকে দেওয়ার জন্য, কিন্তু তিতলি রাজি নেই। তার ফারাজকে ছেড়ে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করবে না। তার সারাক্ষণ ভাল্লুকের কাছে থেকে জ্বালাতে ভালো লাগে, দূরে যেতে একদম ইচ্ছেই করে না। তিতলি সহসা বাবার হাত চেপে ধরে বলে উঠল, আমি যাব না আপু। তৌসিফ শেখ থতমত খেয়ে গেলেন। আফজাল খান শুনে ফেললেন সেই কথা। বেআই ও পুত্রবধূর উদ্দেশ্যে একসাথে বললেন, দেখলেন বেআই, মেয়ে আমাদের কতটা ভালোবেসে ফেলেছে, আমাদের ছেড়ে যেতেই চাইছে না। কি বলো আম্মু, কথাটা সত্যি বললাম না? তিতলি লজ্জায় হাঁসফাঁস করছে, জিভ কাটছে বারবার। এই কথা বলায় নিশ্চয়ই তার মনের কথা আন্দাজ করেছেন সবাই। ছি, এটা কি বললি বলে তিতলি নিজেই সেখান থেকে উঠে চলে এলো। বৌভাত শেষ হতেই প্রায় অনেকেই বাড়ি চলে গেছেন। তিতলির বাড়ির সবাই চলে গেছে 1 ঘন্টা হলো। এখন সন্ধ্যে 7টা। তিতলি দীর্ঘক্ষণ পরে রুমে এসে দরজা লাগিয়ে এসি পাওয়ার বাড়িয়ে দিল। এত গরম, আর শাড়িটা এটা পরে থাকা যায় না। শাড়ির থেকে পিন খুলে বুক থেকে শাড়ি ফেলে দিল। সহসা কুচির থেকে পিন খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখতেই আয়নায় ফারাজকে দেখে চিল্লিয়ে ওঠে, ভূত! ফারাজের রুমের ব্যালকনিতে একটা টেবিল আছে, সেখানে সে প্রায়ই বসে ম্যাকবুক চালায়। রুমে আওয়াজ পেয়ে ম্যাকবুক বন্ধ করে ভেতরে আসতেই বেয়াদব বউকে এইভাবে চিল্লাতে দেখে আচমকা 2 কদম এগিয়ে এসে তিতলির মুখ চেপে ধরে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। মুখ চেপে ধরায় তিতলি ঠিকমতো কথা বলতে পারছে না। ভু ভু এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন বেয়াদব? বলে ফারাজ তিতলির মুখ থেকে হাত সরালো। ছাড়া পেয়ে তিতলি বড় বড় নিঃশ্বাস ছাড়ল। লজ্জায় খাটের নিচে দ্বিতীয়বারের মতো ঢুকে যেতে ইচ্ছে করছে। আপনি আপনি রুমে ছিলেন? না, মহাকাশে ছিলাম আমি। কই ছিলেন? ফারাজ কপাল কুচকালো। এমনিতে সে অনেক রেগে আছে বেয়াদব বউয়ের উপরে। 3 বার ডেকেছে, রুমে এসো, একবারও শোনেনি। এখন কি সে ছেড়ে দেবে? শক্ত মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, একটু ছাড় দিয়েছি বলে অনেক সাহস বেড়ে গিয়েছে না? আমি এতবার রুমে ডেকেছি, আসলে না কেন? পর মুহূর্তেই আয়নায় চোখ পড়তেই তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে দাঁড়ালো অর্ধ উন্মুক্ত নারী কায়ার পানে। সঙ্গে সঙ্গে কপাল গোছালো ফারাজ খান। তার তীক্ষ্ণ দৃষ্টিতে এক রাস পরিবর্তন ঢেলে সেথায় এবার ভর করল এক আকাশ সম বিরক্তির ঝাঁজ। সে কেমন বিরক্তিতায় চোখ দুটো খিঁচে ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। মেয়েটার এহেন বোকামিতে অসন্তুষ্ট হয়ে মুহূর্তেই দাঁত খেঁচে আওড়ালো, শাড়ি খুলে আমাকে দেখানোর ইচ্ছা হলে আগেই বলতে পারতে, এভাবে খুলে দেখানোর প্রয়োজন ছিল না বেয়াদব।